ক্লাস 7-এর বাংলার পাঠ্যপ্রবন্ধ কার দৌড় কদ্দূর, শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা। পাঠ্যবস্তুর বিষয় হচ্ছে প্রবন্ধ জাতীয়, গল্প নয়। প্রবন্ধ এবং গল্পের মধ্যে তফাৎ হচ্ছে কি, যে গল্প সাধারণত একটি কোনো প্লট বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে, কিন্তু প্রবন্ধ কোনো প্লট থাকে না, বিষয় থাকে কিন্তু সেখানে কোনো প্লট থাকে না। প্রবন্ধ গড়ে ওঠে পর্যালোচনার মধ্যে দিয়ে। এখানে যেমন এই যে প্রবন্ধটা, এই প্রবন্ধটার পর্যালোচনার বিষয়বস্তু হচ্ছে কি, গতিময়তা এবং গতির অভাব। এই দুটো বিষয় নিয়ে এখানে পাঠ্যপ্রবন্ধটি ডেভেলপ করেছে। দেখি আমরা শুরু করি। ইঁদুরের দৌড় তার গর্তের পানে, অর্থাৎ ইঁদুর যে খাবার টাবার যাই হোক নিয়ে দৌড় দেয় তার গর্তের দিকে। নদীর দৌড় সাগরে, নদী পাহাড় বা পর্বত থেকে সৃষ্টি হয়ে সে ছোটে সমুদ্রের দিকে। খবরের দৌড় কানের দিকে, আমরা খবর শুনি, খবর জানি এবং সেটা কান দিয়ে শুনি, কান দিয়ে সেটা মাথায় পৌঁছে এবং সেখানে গিয়ে তার বিশ্লেষণ হয়। আঘ্রাণ, আঘ্রাণ অর্থাৎ ঘ্রাণ, গন্ধ, তার দৌড় নাকের দিকে। সুন্দরের দৌড় স্বভাবতই বিদ্যার দিকে। ঠিক আছে, যে প্রসঙ্গে বলা হয়েছে কি, যে বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াদিয়াতি পাত্রতাম পাত্রতাদ ধনম আপনৌতি ধনাৎ ধর্ম তত সুখম। খদ্দেরের দৌড় দোকান দিকে, অর্থাৎ খদ্দের কথাটা এসছে খরিদ্দার থেকে, খরিদ থেকে খরিদ্দার, খরিদ্দার থেকে খদ্দের। খদ্দেরের দৌড় দোকানের দিকে, অর্থাৎ সে জিনিসপত্র কিনতে ছোটে দোকানে। রোগীর দৌড় ডাক্তারের দিকে, রোগীর রোগ হয় সারানোর জন্য ডাক্তারের কাছে ছোটে। সুখীর দৌড় দুঃখের দিকে, সুখের দৌড় চক্রবৎ পরিবর্তনতে দুঃখানি সুখানি চ। একবার সুখ মানে তারপরের বার দুঃখ আসবে, বা একবার দুঃখ মানে তারপরের বার সুখ আসবে। এটাই প্রকৃতির অনিবার্য নিয়ম, এই অনিবার্যতা ব্যতিক্রম হয় না। জন্মের দৌড় মৃত্যুর দিকে, মৃত্যুর দৌড় জন্মের দিকে। জাত সহি ধ্রুব মৃত্যু বলা হয়েছে, অর্থাৎ যে একবার জন্মেছে সে জন্মের পর থেকে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সে গিয়ে চলেছে মৃত্যুর দিকে। আবার কি বলছে, মৃত্যুর দৌড় জন্মের দিকে, অর্থাৎ এই পৃথিবীতে কারোর স্থান খালি থাকে না, মারা গেল ঠিক কেউ না কেউ জন্মে যাবে সেই জায়গায় এসে। প্রত্যাশীর দৌড় মরীচিকার পিছু পিছু, প্রত্যাশী যে তার দৌড় মরীচিকার পিছু পিছু। মরীচিকা অর্থাৎ যে আমাদেরকে ভ্রান্ত দেয়, আশ্বাস দেয় এটা হবে সেটা হবে এই বলে। তাহলে প্রত্যাশীর দৌড় মরীচিকার পিছু পিছু। মরীচিকা একটা হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন অর্থাৎ সেখানে কোনো রকম তার সত্যতা থাকে না। আপেল দৌড়ে মাটির দিকে, গাছ থেকে আপেল পড়ে মাটির দিকে। গাছ মাত্র দৌড়তে নারাজ, গাছ দৌড়বে না, অর্থাৎ গাছ সে এক জায়গাতেই থাকবে সারা জীবনের জন্য। আর সমস্ত প্রাণী প্রায় চলতে সক্ষম, গাছরা দৌড়য় না। তার কারণ, সবচেয়ে বড় কারণ বোধহয় তারা এক জায়গায় ঠায়, ঠায় মানে এক নাগাড়ে বসে খাবার তৈরি করতে পারে। কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করার মতো নিজেদের কোনো ভিয়েন নেই। ভিয়েন অর্থাৎ হালুইকর, রাঁধুনি। প্রাণীদের নিজেদের কোনো হালুইকর বা রাঁধুনি নেই যে তাদের খাবার তৈরি করবে। প্রাণী মাত্রই খাবার সংগ্রহ করতে হয়, সমস্ত প্রাণীকে খাবার সংগ্রহের জন্য ছুটতে হয়। আমাদের দোকানে যেতে হয়, সেখান থেকে চাল ডাল আটা ময়দা কিনে নিয়ে আসতে হয়, হ্যাঁ, নিয়ে তারপর বাজারে গিয়ে সেখান থেকে মাছ মাংস আনাজপাতি সবজি যা হোক কিনে আনতে হয়। সেগুলো এনে বাড়িতে ধুয়ে মুছে, হ্যাঁ, সেগুলোকে কাটা হয় এবং কেটে সেগুলোকে যথাযথভাবে যেরকম যেরকম হয় সেরকমভাবে রান্না করা হয়। তাই জন্য বলছে কি, প্রাণী মাত্রে খাবার সংগ্রহ করতে হয়। এই কারণে প্রাণীরা এক জায়গায় স্থানও না হয় দিকে দিকে পরিভ্রমণ করে, এক জায়গায় স্থানও স্থির না হয় তারা দিকে দিকে পরিভ্রমণ করে, যায় এদিক ওদিক সেদিক যায় খাদ্যের সংগ্রহে, খাদ্যের জন্য। রসনা রটনা করে এদিকে কিংবা ওদিকে। রসনা জিহ্বা রটনা করে, রটনা করে মানে চালিত করে, পরিচালিত করে এখানে ওখানে।
তা বলে দুনিয়ার সব প্রাণী কিন্তু কুইক মার্চ করে। কুইক মার্চ একটা মিলিটারি কোড, তার মানে দ্রুত এগোনোর জন্য এই কথাটা ব্যবহার করা হয়। কুইক মার্চ করে সবাই খেতে দৌড়োয় না, কেউ দৌড়োয় আস্তে কিংবা জোরে, আপন কৃতিত্বে, কেউ বা গা দিয়ে, কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। মানুষের চলার সঙ্গে চতুষ্পদ প্রাণী, বাঘ, সিংহ, গরু, বাছুর, এদের চলা মিল নেই। আবার টিকটিকি জাতীয় প্রাণীদের চলার মিল নেই। টিকটিকি, কুমির, গিরগিটি, এদের চলা আবার একটু অন্যরকম। আবার মাছেদের চলা অন্যরকম, পাখিদের ওরা একরকম, সাপের চলা একরকম। প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে তাদের কিছু কিছু গমন বৈশিষ্ট্য, ভিন্ন ভিন্ন সত্তা রয়েছে। অনুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের জীব অ্যামিবা। অনুবীক্ষণের তলায় মাইক্রোস্কোপিক লাইফ আর কি, মনোসেলুলার। একটি মাত্র সেল আছে তাদের, একটি মাত্র দেহকোষ রয়েছে। তার দেহ বলতে একখানি সেল ছাড়া আর কিচ্ছু নেই। তার চলার ভঙ্গিটি বড় মজার। নিজের দেহ থেকে বা সেল থেকে ক্ষণিকের পা, ক্ষণপথ বিস্তারের মাধ্যমে এগিয়ে দেয়। তারপর সেই সেলের মধ্যে প্রোটোপ্লাজমের বাকি অংশকে ঢেলে দেয়। তার দেহের যে কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম থাকে, এমনি করে মুহুর্মুহু ক্ষণিক পা বার হয় আর প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায়। কত মন্দ গতিতে অ্যামিবা যে চলে তা একরকম অনুমানই করা যায় না। যখন আকাশে একটি জেট প্লেন কয়েক ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলছে, একটা জেট প্লেন 1 ঘন্টায় কয়েকশো মাইল চলে যেতে পারে। অ্যামিবা কয়েক মিনিটে তখন কয়েক মিলিমিটার মাত্র পথ অতিক্রম করতে পেরেছে মাত্র, মানে যত সামান্য, সে প্রায় ধর্তব্যের মধ্যেই নয়। রক্ষে এই, কিন্তু এটাই রক্ষা যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এমন করেই চলেছে, একেবারে কখনো থেমে যায়নি। তাহলে মানব সভ্যতাও থেমে যেত। কারণ অ্যামিবা হচ্ছে কি, অ্যামিবা হচ্ছে আমাদের সকলের প্রথম পুরুষ, মানে প্রথম প্রাণের ইঙ্গিতবাহী প্রাণী হিসেবে বা উদ্ভিদ হিসেবে সকলের মধ্যে প্রথম পৃথিবীতে সৃষ্টি হয়েছে অ্যামিবা বা আদ্য, এদেরকে বলা হচ্ছে কি আদ্য প্রাণী। সেই জন্য অ্যামিবা তারা যদি থেমে যেত তাহলে এই সভ্যতার অগ্রগতিও থেমে যেত। আমাদের নিজেদের শরীরের মধ্যে এক ধরনের ভবঘুরে সেল আছে। ভবঘুরে সেল অর্থাৎ যাদের চলার কোনো ঠিক ঠিকানা নেই, যারা চলে ফিরে বেড়াচ্ছে। একটা কি জানো তো, এই সেলগুলো আমাদের শরীরে যে সেলগুলো প্রত্যেকটা মুভেবল। কখনো কোনো সেল যদি মুভেবল না হয়, স্ট্যাটিক হয়ে যায়, দাঁড়িয়ে যায় সেলগুলো, যেটা সেখানে দাঁড়ানোর কথা নয়, তখন সেই সেলটা দাঁড়িয়ে গেল, তার উপর একটা সেল দাঁড়ালো, তার উপর একটা সেল দাঁড়ালো, এইভাবে দাঁড়াতে 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 ক্রমে ক্রমে কী হয়, সেই জায়গাটা একটা স্ফীতি লাভ করে। তখন সেখানে টিউমার বা লাম জাতীয় জিনিস তৈরি হয়। যারা এইবার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এরা শরীরের সৈন্য সামন্ত। আমাদের সর্দি, জ্বর, কাশি হলে কি হয়, আমাদের শরীর নিজে সেটাকে লড়াই করার চেষ্টা করে, ঠিক আছে, বহিঃশত্রুকে নাশ করতে ছুটে যায়। এরাই হচ্ছে সেই শরীরের সৈন্য সামন্ত। এছাড়া আরেক রকম এককোষী জীব আছে, প্যারামোসিয়াম। তারা সেলের চারিদিকে সরু সরু চুলের মতো বহিরাংশ আছে, সিলিয়া, তাদেরকে বলা হয় সিলিয়া। এইসব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকো চালানোর মতো এগোতে বা পিছোতে পারে। জলের মধ্যে হাজার দাঁড়ে যেমন নৌকো এগোয়, প্যারামোসিয়াম সেরকমভাবে এগোতে পারে। প্যারামোসিয়াম তাই বলে কিন্তু জলজ ইয়ে নয়। কিন্তু গমনাগমনের প্রকৃত মাধুর্য আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীদের মধ্যে। অর্থাৎ কার গতি কেমন সুন্দর। সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয়, আমরা তার হিসেব রাখি না। কত সামুদ্রিক প্রাণী আছে, হাজার হাজার মাইল তারা চলছে। সিল মাছরা তারা তাদের সন্তানের জন্ম দেওয়ার জন্য হাজার হাজার মাইল সাঁতরে এক এক জায়গায় পৌঁছয়। নির্দিষ্ট জায়গা আছে, তারা বংশ পরম্পরায় তারা ওই জায়গাতেই যায়। চিংড়িরা দাঁড়া নেড়ে চলে। কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে, যেমন ফড়িং জাতীয় পতঙ্গ। এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়, আর এক নাগাড়ে 8 মাইল পথ উড়ে যেতে পারে।
বাগানের শামুকরা চলে তাদের একখানি মাংসলো পুরু পা দিয়ে, অর্থাৎ তাদের দেহ, সেই দেহের খানিকটা অংশই পায়ের কাজ করে। তার দেহটা কিন্তু একটা মাংসপিণ্ডের মতো, হ্যাঁ, সেটা দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। রেখে যাওয়ার সময়, মানে চলে যাওয়ার সময় রেখে যায় কি জলীয় চিহ্ন, একটা জলীয় ছাপ রেখে যায়, সেটা হচ্ছে তাদের দেহ মিশ্রিত দেহরস আর কি। তা দেখলে বলতে ইচ্ছে করে এ পথে আমি যে গেছি। উচ্চতর জীবদের মধ্যে গমন শক্তির অনেক কলাকুশলতা। যারা উচ্চতর জীব, উচ্চতর প্রাণী, তাদের গমনাগমনের মধ্যে অনেক রকম বৈচিত্র্য বা কলাকুশলতা আছে। কিন্তু গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাণ হিসেবে, অর্থাৎ কার গমন শক্তি কেমন সেটা বিশ্লেষণযোগ্য তার দৈহিক শক্তির পরিমাণ হিসেবে। কত ভারী জন্তু কত ওজন নিয়ে কত সময় কত দূর গেছে সেটাই বিবেচ্য। হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো ছুটে চলা, তীরের মতো সে পাখিটা হাওয়ায় যাচ্ছে, আর বেজায় একখানি ওজন নিয়ে একখানি হিপোপটেমাস জলহস্তি তার কাদা ভেঙে থপথপ করে যাওয়া একরকম মনে করলে ভুল হবে। দুটো একরকম তো কখনোই হতে পারে না। এ ধরুন চিতাবাঘের দেহের ওজন 30 পাউন্ডের মতো। 30 পাউন্ড, সে ঘন্টায় 7 মাইল পর্যন্ত দৌড়তে পারে। নেকড়ের প্রায় একই ওজনের হলেও তার গতিবেগ ঘন্টায় 36 মাইল মাত্র। নেকড়ের ওজন হচ্ছে ঘন্টায় মাত্র 36 মাইল, অর্থাৎ চিতাবাঘের হাফেরও কম। 30 পাউন্ড মানে কত, 400 কত একটা গ্রামে 1 পাউন্ড, 400-450 গ্রামে। ওই 30 পাউন্ড মানে ওই 14-15 কেজির কাছাকাছি হয়তো হবে। সেই তুলনায় হিপোর শরীরের ওজন 2800 পাউন্ড, 2800 পাউন্ড, এবং সে প্রত্যেক ঘন্টায় 20-30 মাইল চলতে পারে। গোবি মরুভূমিতে গ্যাজেলি নামে একরকম হরিণ আছে। গোবি মরুভূমি, সেখানে গ্যাজেলি নামে একরকম হরিণ আছে, তার গতিশক্তি অত্যধিক। এই গ্যাজেলি গোবি মরুভূমিতে থাকে, আফ্রিকান ডিয়ারও বলা হয়। দেহের ওজন 80 পাউন্ড, একেবারে হালকাও নয় দেহের ওজন, হ্যাঁ, 35-40 কেজির কাছাকাছি ওজন, কিন্তু সে ঘন্টায় 60 মাইল বেগে দৌড়তে পারে। অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় 45 মাইল বেগে দৌড়োয় 110 পাউন্ড ওজন নিয়ে, যথেষ্ট ভারী। সেই গল্পে আছে কচ্ছপের কাছে খরগোশ দৌড়ের বাজিতে হার মেনেছিল। খরগোশ কচ্ছপের যে দৌড় হয়েছিল, নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়। সাধারণত খরগোশ মাত্রই তীব্র গতি সম্পন্ন। দেহের ওজন যখন 5 পাউন্ড, গতিবেগ ঘন্টায় 45 মাইল, মোটরের দৌড়ের কাছাকাছি। রেস হর্সের দেহের ওজন 1000 পাউন্ড, খুবই ওজনদার প্রাণী। প্রতি ঘন্টায় তার ছুট 40-42 মাইল, কিন্তু সে ছোটে প্রত্যেক ঘন্টায় 40-42 মাইল। অনেক বুনো গাধার দৌড়ের বহর ঘোড়ার সমান, কিন্তু দেহের ওজন ঘোড়ার চেয়ে কম, মাত্র 300 পাউন্ডের মতো। ঠিক আছে, এই মোটামুটি যা পাউন্ড আছে তার হাফের থেকে একটু কম করে হিসেব করলে কেজিতে পেয়ে যাবে। গ্রেহাউন্ডের ওজন, গ্রেহাউন্ড কুকুর ওজন মাত্র 22 পাউন্ড, সেই অনুপাতে তার চলৎ শক্তির বেগ ঘন্টায় 36 মাইল, হ্যাঁ, অর্থাৎ নেকড়ের কাছাকাছি। পাখিরা বহু দূরত্ব পার হয়ে যায়। এবার পাখিদের সচরাচর গমন শক্তির ওপর নির্ভর করে পাখিদের ক্ষমতাই অনেক বেশি। মেরু প্রদেশের টার্নস জাতীয় পাখি প্রতি বছর 11 মাইল একবার উড়ে আবার পরে ফিরে আসে। 11,000 মাইল। সে একবার 11,000 মাইল উড়ে যায়, আবার ফেরত আসে। এগুলো হচ্ছে পরিযান বলে এই ঘটনাগুলোকে। কোনো কোনো হক জাতীয় পাখি ঘন্টায় 150, হক মানে হচ্ছে বাজ জাতীয় পাখি, ঘন্টায় 150 মাইল বেগে উঠতে পারে, সাংঘাতিক গতি।
এমন পাখিও আছে যাদের গতিবেগ আরো বেশি, ঘন্টায় 200 মাইল। কোন পাখি আমার জানা নেই ঘন্টায় 200 মাইল বেগে উঠতে পারে, তবে গোল্ডেন ইগল তার ওড়ার ক্ষমতা মোটামুটি ঘন্টায় 200 কিলোমিটারের কাছাকাছি। আফ্রিকার ইন জাতীয় পাখি ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। দেহের ওজন 110 পাউন্ড হলে কি হয়, তারা ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। উট পাখিও আছে যেমন। ক্যাঙ্গারুর চলন এমুর চলনের কাছাকাছি, ঘন্টায় 30 মাইল, আর দেহের ওজন 130 পাউন্ড। মোষের দেহের বহর যত, তাতে ওজন দাঁড়ায় 1800 পাউন্ড। 1800 পাউন্ড মানে 800 কেজির বেশি ওজন। সেই তুলনায় দেহের গতিবেগ নেহাত কম নয়, ঘন্টায় 30 মাইল। হাতির বপু বিরাট, দেহ বিরাট, হ্যাঁ, ওজন 7000 পাউন্ড মানে 3000 কেজি, 3 টন 3.5 টনের কাছাকাছি। সেই নিয়ে গদাই লস্করি চাল মানে হচ্ছে থপ করতে করতে এদিক ওদিক করতে করতে চলা, সে ঘন্টায় 25 মাইল বেগে ছোটে। শেয়াল তার 12 পাউন্ড ওজন নিয়ে 20 মাইল বেগে মাত্র যেতে পারে। বরাহের দেহের ওজন অনেক বেশি, 90 পাউন্ড, 40-45 কেজির মতো একটা শুয়োরের দেহের ওজন। কিন্তু চলৎ শক্তি দেখা গেছে ঘন্টায় 11 মাইল মাত্র। এই জন্য বন্য শূকর শিকার করা কিন্তু অনেক সহজ আদিবাসীদের কাছে। উচ্চতর জীবরা পেশি সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে। হাত পা নাড়ানোর জন্য তাদের পেশি সঞ্চালন আছে, বিভিন্ন আমাদের যে পেশি রয়েছে, বাইসেপ, ট্রাইসেপ, কি ল্যাটিসার, কি সব পেশি রয়েছে। যখন কোনো পেশি কাজ করে তখন অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি বলা হয় নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা যে খাদ্য গ্রহণ করছি সেই খাদ্য থেকে এ শক্তি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই শক্তিটা সে শোষণ করে। পরের লাইনটা খুব দরকারি, বাইরের চলাটা আসল নয়, এটাই হচ্ছে মূল কথা। যে বাইরে হেঁটে চলে দৌড়ে ছুটে বেড়াচ্ছে, এটা আসল নয়। যেমন তোমরা ফেলুদার গল্প যদি পড়ো, তো সেখানে দেখবে সিধু জ্যাঠা বলে একটা ছোট আছে, অসম্ভব জ্ঞানী ব্যক্তি, সবই তার নখদর্প জ্ঞান। তিনি একটা জায়গায় বলছেন যে আমি কিছুই করলাম না, শুধু মনের জানলাগুলো খুলে রেখে দিলাম যাতে বাইরের আলো হাওয়া এসে মনটাকে সতেজ রাখতে পারে। তাহলে বাইরের আলো হাওয়া মানে হচ্ছে সেই নলেজ ইজ স্ট্রেংথ। এই পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যিকারের চলা, তা হলো মানুষের তার নিজের মনোভূমির মধ্যে চলা। মানুষের মনের গতিবেগ আলোর গতি সম্পন্ন। ঘন্টায় 1,86,000 মাইল নয়, ওটা সেকেন্ডে 1,86,000 মাইল, ওটা ঘন্টায় ভুল আছে। কেন এখানে আলোর গতিবেগের সঙ্গে মেপেছে? কারণ আলোর গতিবেগই হচ্ছে এমন একটা গতিবেগ যা এখনো পর্যন্ত সব থেকে দ্রুত, তার কোথাও যেতে মানা নেই। ক্রমবিকাশের দুস্তর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে, ক্রমবিকাশের দুরূহ পথ পেরিয়ে, অতিক্রম করে, অর্থাৎ আস্তে আস্তে তার চিন্তা ভাবনা যত দিন গেছে, দেখো সেই অস্ট্রালোপিথেকাস থেকে হোমো ইরেক্টাস, হোমো হাবিলিস, এইভাবে কত পথ পার হয়ে মানুষ এমন মন পেয়েছে মনকে চালানোর ক্ষমতা, অর্থাৎ সে মনের মালিক হয়েছে, মনের কর্তা হয়েছে। মন তার রথ, মনের রথ অবাধ, তার মনের রথকে কেউ থামাতে পারে না। ক্রমবিকাশে ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না। এখনকার ঘোড়া হচ্ছে কি ইকুয়াস, এর আগে অনেকগুলো ভাগ ছিল, জানো তো, মেরিচিপ্পাস, মেসোহিপ্পাস, এরকম অনেকগুলো ভাগ ছিল। মোট কথা মানে ঘোড়ার ব্যাপারটা কিরম ছিল, আগে পা এরমভাবে পা রেখে চলতো, তারপরে আস্তে আস্তে পাটা উঠলো, তারপরে এইভাবে 3 আঙুল এলো, শেষে এখন 1 আঙুলে ঘোড়া এই শুধুমাত্র তার এই পায়ের একটি আঙুলে ভর করে সে কিন্তু দৌড়য়। এই যে
ক্রমবিকাশের পথ পরিক্রমায় অন্য আঙুলগুলি অদৃশ্য হলে রইল শুধু মাঝের আঙুলটি, যাকে আমরা খুর বলে জানি। ঘোড়দৌড়ের মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে দিয়ে চলে যায়, কিন্তু মনের দৌড়ে ঘোড়া তত কিছু নয়। মানুষের কাছে মনের দৌড়ে কেউ আসতে পারে না, কারণ মানুষই তো এত ব্যাখ্যা, এত কিছু বার করতে পেরেছে। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে কালে পদচারণা করেছে দিকে দিকে। হিউয়েন সাং এসেছেন সুদূর চীন থেকে তার মনকে সঙ্গে নিয়ে। কিসের জন্য? বৌদ্ধ ধর্ম শিক্ষা লাভ করার জন্য, ভারতীয় সংস্কৃতি জানার জন্য। ভারতের অতীশ দীপঙ্কর গেছেন তিব্বতে, ভাস্কো ডা গামা এসছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে। ভাস্কো ডা গামার বিষয়টা আলাদা, লুটপাট চালাতে এসেছিল এরা। তার সঙ্গে অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান বা শান্তরক্ষীর বা ফাহিয়েন, হিউয়েন সাং, এদের কোনো তুলনাই চলে না। কলম্বাস তার দুর্জয় মনকে সঙ্গে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন। এদের উদ্দেশ্য ছিল লুটতরাজ। শঙ্করাচার্য, এই যে শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। শঙ্করাচার্যর দূরদৃষ্টি ছিল, তিনি জানতেন ভারতবর্ষে ভবিষ্যতে এমন কিছু মানুষের আবির্ভাব, আক্রমণ ঘটবে যাদের জন্য এ দেশের মন্দিরগুলি সংকটাপন্ন। ওই জন্য তিনি এই দেশের বিভিন্ন, বিশেষ করে শিব মন্দির, কারণ শঙ্করাচার্য শৈব ছিলেন একদিক থেকে অদ্বৈতবাদী তো ছিলেনই, এই মন্দিরগুলোকে সব ওই জন্য বহু উচ্চে প্রতিষ্ঠা করে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে মানুষ এখন নিজে চলে ক্ষান্ত নয়, সে অন্য সব কিছুকে চালাতে সমান উৎসুক। দেখো ট্রেন, দেখো রকেট, জেট প্লেন, এই যে জাহাজ, রেল, প্লেন, জেট, সে আকাশটাকে নতুন করে ঘোড়দৌড়ের মাঠ করে তুলেছে। সত্যিকারেরই তাই। আমরা এতদিন শুনেছি রাস্তায় জ্যামজট হয়, কিন্তু বিভিন্ন যারা ফ্লাইট অপারেটর বা বিমান চালক, তাদের অভিজ্ঞতায়, তাদের ওপিনিয়নে তারা এখন বলছেন কি, যে না, আকাশেও যানজট হয় রীতিমতো। সে এখন নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে, স্বর্গমর্ততল পার করবে। তো সম্ভব নয়। যাই হোক, চেষ্টা। তাই মানুষের 440-তে 440 অর্থাৎ 440 ভোল্ট মানুষের জীবনের বিদ্যুৎ বেগে, 440 ভোল্ট মানে বিদ্যুৎ বেগ বোঝানো হয়। মানুষ বিশ্ব কীর্তি স্থাপন করছে, সেখানে মানুষ তার নিজের কীর্তি স্থাপন করছে। ক্ষণিকের পা দিয়ে, কেউ সিলিয়া দিয়ে, কেউ দাঁড়া দিয়ে, নানা রকম পা দিয়ে সবাই চলছে। চারিদিকে সবাই এত ছোটাছুটি করছে, কিসের জয়যাত্রা? এ তড়া মানে দ্রুততা। পৃথিবীও পাগলের মতো হন হন করে ছুটে চলেছে। পৃথিবীও ছুটে চলেছে। সেও তো যেদিন সৃষ্টি হয়েছিল সেদিন থেকে আজ অব্দি সে থামেনি। পৃথিবীকে আমি একবার শুধিয়েছিলাম, তোমার এত চলার দায় কেন? কে তোমার মাথার দিব্যি দিয়েছে যে চলতেই হবে? এ যাত্রা তোমার থামাও। সূর্য তো কারোর পিছু পিছু ধাওয়া করছে না, তুমি কেন এত তাড়াতাড়ি করছো? তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিল জানেন? তার দক্ষিণা হাওয়ার মধ্যে দিয়ে, দক্ষিণা হাওয়া মানে সেটাও গতিশীলতা, কিন্তু দক্ষিণা বাতাস আমার কানে কানে বলেছিল, থামা মানে জীবনের শেষ। চরণ বৈ মধু বৃন্দতি চরণ স্বাদু তরুম্বরম ফলম চরই বেতি। অর্থাৎ চলাই হচ্ছে মধুর উদুম্বর ফলের মতো, ডুমুর, পাকা ডুমুরের মতো মিষ্টি। যতদিন আছো ততদিনই চলো, দাঁড়িও না। শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না। মানুষের জীবনে পরম জ্ঞান লাভ, পরম মুখ্য লাভই হচ্ছে সেই শাশ্বত সত্য। তার জন্য চলতে হবে, শুধু পায়ে চলা নয়, মনকে চালিত করতে হবে সেই সত্যের দিকে। থামা মানেই জীবনের শেষ, তাই চরেই বেতি, এগিয়ে চল। টেক্সটটা ভালো করে পড়বে। এক্সারসাইজের বিশেষ কিছু নেই, প্রশ্ন উত্তর যেগুলো নোটে দেওয়া আছে সেগুলো পড়বে। এটা প্রবন্ধ হিসেবে আলাদা করে কিন্তু এখান থেকে প্রশ্ন দেবে। কোনো কিছুর অসুবিধে হলে আমাকে জানিও। ভালো থেকো সকলে।